যে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা খেলার মাঠ স্থাপন করব। এখন এই কথাটি আমি যখন অনেক জায়গায় বলেছি, যারা সমালোচক, যারা নিন্দুক, যারা বুঝতে চাচ্ছে না, তারা বলেছে ওয়ার্ডে ওয়ার্ডে খেলার মাঠ তৈরি করা সম্ভব নয়। আমরা যখন বলছি খেলার মাঠ, আমরা বলতেছি না যে ঢাকা স্টেডিয়াম তৈরি করব প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, কিন্তু আমাদেরকে ইংলিশে যেটা মনে হয় প্লেগ্রাউন্ড বলা হয়, অথবা বাচ্চাদের একটা খেলার স্থান, এইটাও কিন্তু একটা খেলার মাঠ। এই যে এই জায়গাটা, এই রকম সাইজের একটা জায়গাও কিন্তু প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা ওয়ার্ডে থাকলে সেখানে নিরাপদ একটা পরিবেশ তৈরি করে দিতে পারলে স্কুলের পরে বাচ্চারা গিয়ে সেখানে খেলাধুলা করতে পারে, এটা অত্যন্ত প্রয়োজন আমাদের জন্য। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, সরকার গঠন করে, আমরা কোন কোন জিনিসগুলো অগ্রাধিকার ভিত্তিতে জনগণের জন্য করতে চাই সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো, এবং যেই বিষয়গুলো আমাদের এই আসনের সাথে বা এই অঞ্চলের সাথে সংশ্লিষ্ট সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে একটা জাতির মেরুদণ্ড কিন্তু তার শিক্ষা ব্যবস্থা। বিগত দিনে আমরা দেখেছি আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্যে নানা ধরনের কারসাজি আওয়ামী সরকার করেছে, এবং তার পিছে আমরা বিশ্বাস করি যে একটা দীর্ঘমেয়াদী আমাদের এই বাংলাদেশকে একটা করদ রাজ্য অথবা একটা দাস রাজ্যে রেখে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং যুবক সমাজকে ধ্বংস করার জন্য বাংলাদেশে মাদকের একবার অহরহ প্রবেশ ঘটানো হয়েছে। তো আমরা সেই বিষয়গুলো নিরসন করতে চাই। আপনার দীর্ঘমেয়াদে বাংলাদেশ একটা শক্তিশালী এবং একটা আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো হবে, যেখানে কয়েকটি আমি ছোট্ট করে দুই একটি জিনিস বলবো। যেমন মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন। এখন আমাদের যে ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে, অনেক শিক্ষিত যুবকরা রয়েছে যারা অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছে, কিন্তু তারা চাকরি পাচ্ছে না, তাদের কর্মসংস্থান হচ্ছে না। অতএব তাদের যে শিক্ষাটা, সেটাকে প্রয়োগ করার জন্যে যে ধরনের শিক্ষা দরকার সেই শিক্ষাটা তাদেরকে দেওয়া হয় না। এইখানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা হবে, সেখানে যেই জিনিসগুলো বাচ্চাদেরকে বা শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদেরকে শেখানো হবে, তারা যাতে পরবর্তীতে সেটা সঠিকভাবে কাজে লাগিয়ে সঠিকভাবে কর্মসংস্থান তাদের নিজেদের জন্য করতে পারে। আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করব, সেখানে শিক্ষামূলক ছবি, ভিডিও, ডকুমেন্টারি এবং বিভিন্ন অনলাইন ভিডিওর মাধ্যমে কারিকুলাম ও নৈতিক শিক্ষার জন্য এই ক্লাসরুমগুলো স্থাপন করা হবে। এবং শিক্ষা ব্যবস্থায় একটা নতুন জিনিস যেটা আমাদের আগামীতে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পাই, আমাদের পরিকল্পনা রয়েছে, সেটা হলো একের অধিক ভাষাকে কম্পালসারি করা হবে। অর্থাৎ বাংলার পাশাপাশি আন্তর্জাতিকভাবে আমরা যে বিভিন্ন আমাদের ছাত্রছাত্রী বা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যারা কর্মসংস্থানের জন্য বিদেশে যায়, তারা যাতে সঠিকভাবে আমরা দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলতে পারি। আমরা চাই না যে শুধু ক্লিনার এবং টয়লেট ক্লিনার অথবা ডিশ ওয়াশার বা যারা থালা বাসন ধোয় এই ধরনের কর্মসংস্থান রপ্তানি হোক। আমরা চাই আমাদের এখান থেকে যাবে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমাদের এখান থেকে যাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমাদের এখান থেকে যাবে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, যারা বিভিন্ন উচ্চ পদে বিদেশে তারা কর্মসংস্থান তাদের জন্য হবে। সেটার জন্য আমরা ছোটোবেলা থেকে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা থেকে একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত ওইভাবে আমরা এটাকে কারিকুলামটাকে গড়ে তুলতে চাই, যেটা অনেক ইংলিশে হ্যান্ডস অন বলে, বা আমরা যে বাংলায় বলি যে হাতে শিক্ষা, যেটা তারা কাজে লাগাতে পারবে, সেই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। প্রত্যেকটি মহানগর ও জেলা শহরে পর্যায়ক্রমে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সেটা এবং সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। ইতিমধ্যে আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান উনি এই কথাটি বলেছেন, যে উনি উদাহরণ দিয়েছেন, উনি যে দেশে ছিলেন যুক্তরাজ্য বা লন্ডনের কথা বলেছেন, উনি ইউরোপের অন্যান্য দেশের উদাহরণ দিয়ে আমাদেরকে বলেছেন, এবং তার পরিকল্পনাগুলো বহু বছর যাবৎ কিন্তু এইগুলোকে ডেভেলপ করা হয়েছে, বাংলাদেশে প্রয়োগ করা যায়, বাংলাদেশে বাস্তবায়নযোগ্য এই ধরনের পরিকল্পনা করা হয়েছে। আমরা বলতেছি না বাংলাদেশ ইউরোপ হয়ে যাবে, আগে বলা হয়েছিল সিঙ্গাপুর হয়ে যাবে, কানাডা হয়ে যাবে,
এটা কোনোদিনও হবে না, এটা কোনোদিনও সম্ভব না। বাংলাদেশ বাংলাদেশই থাকবে। আমরা আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে নিরসন করে আমরা কিভাবে জনগণের সমস্যা, দৈনন্দিন সমস্যা দূর করব সেই বিষয়ে আমরা কাজ করে যাব। আমরা শুধু বলার জন্যে, কথা বলার জন্যে বলতে চাই না। আমাদের আরেকটি পরিকল্পনার মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটি হচ্ছে একটা কার্ড দেওয়া হবে প্রত্যেকটি যারা প্রান্তিক অর্থাৎ যাদের প্রয়োজন সেই সমস্ত পরিবারের যে নারী গৃহিণীরা রয়েছেন তাদের নামে দেওয়া হবে, এবং প্রত্যেক মাসে 2 থেকে 2,500 টাকা সমমূল্যের চাল, ডাল, তেল, লবণ এই ধরনের একটা সহায়তা প্রদান করা হবে। এবং এই সহায়তাটা শুধুমাত্র নারীর যে সদস্য রয়েছেন বা গৃহিণী রয়েছেন তাদের নামেই দেওয়া হবে, যাতে করে এটার সঠিক ব্যবস্থাপনাটা হয়। দ্বিতীয়ত, নারীদেরকে আমরা যাতে আরও ক্ষমতায়ন করতে পারি, নারীদেরকে যাতে আমরা আরও সামনের দিকে তাদের কর্তৃত্ব বা তাদের যে অধিকার সেটাকে প্রতিষ্ঠা করতে পারি। এখন এই কারণে এই বিষয়টি এইভাবে পরিকল্পনাটা নেওয়া হয়েছে। আমাদের এখানে গ্যাস সংকট নিয়ে কথা বলা হয়েছে। আপনারা জানেন যে এই সমস্যাটা অত্যন্ত প্রকট হয়ে গিয়েছে দিন দিন, এবং এটা একটা জাতীয় সমস্যা। আমাদের এই বর্তমানে জাতীয়ভাবে যে পরিমাণ গ্যাসের প্রয়োজন সেই পরিমাণ উৎপাদন অথবা আমদানি হচ্ছে না, তার থেকে অনেক কম হচ্ছে। আরেকটা বড় সমস্যা, যেটা এই গ্যাসের সমস্যা নিয়ে আমি ইতিপূর্বেই কাজ শুরু করে দিয়েছি, এবং তিতাস গ্যাসের এমডি তার সাথে আমি মাস দেড়েক আগে গিয়ে দেখা করে এসেছি। কয়েকটা এলাকার কিছুটা সমস্যার সমাধান করা হয়েছে, তবে পুরোপুরি সমাধান করা যায় নাই। তা আমি যেটা বলবো যে এখানে 2টা সমস্যা, একটা তো জাতীয়ভাবে যেটা গ্যাসের সংকট সেটা তো রয়েছে, এর বাইরে আমাদের যে পাইপলাইন অর্থাৎ যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আসবে সেটা অত্যন্ত পুরানো, 70 বছর পুরানো, এবং সেটাকে আধুনিকায়ন করতে হবে এবং সঠিকভাবে করতে হবে। সেই কাজগুলো করার জন্য আমি ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছি, কিন্তু বর্তমানে আমি প্রার্থী থাকা অবস্থায় আমার বিভিন্ন আচরণবিধি মেনে কাজ করতে হচ্ছে, যার কারণে হয়তো বা আমি সেইভাবে জিনিসটাকে সামনে নিয়ে এসে আমার ভূমিকা রাখতে পারছি না। কিন্তু ইনশাল্লাহ আগামী দিনে আমি নির্বাচিত হই বা না হই, আমি আপনাদের এই সমস্যাটা সমাধান করার জন্যে অবশ্যই জরুরিভাবে দ্রুততম সময়ে পদক্ষেপ নেব, যাতে এটা সমস্যার সমাধানটা করা হয়। এখানে কিছু পাইপলাইনের কাজ করতে হবে, আপনারা তো জানেন বিষয়গুলো। এই পাইপলাইনের সবটা উন্নতিকরণের মাধ্যমে আমরা এই সমস্যাটা সমাধান করব। আমরা আমাদের একটা 31 দফার বিস্তারিত যে পার্ট রয়েছে সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা খেলার মাঠ স্থাপন করব। এখন এই কথাটি আমি যখন অনেক জায়গায় বলেছি, যারা সমালোচক, যারা নিন্দুক, যারা বুঝতে চাচ্ছে না, তারা বলেছে ওয়ার্ডে ওয়ার্ডে খেলার মাঠ তৈরি করা সম্ভব নয়। আমরা যখন বলছি খেলার মাঠ, আমরা বলতেছি না যে ঢাকা স্টেডিয়াম তৈরি করব প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, কিন্তু আমাদেরকে ইংলিশে যেটা বলা হয় প্লেগ্রাউন্ড বলা হয়, অথবা বাচ্চাদের একটা খেলার স্থান, এইটাও কিন্তু একটা খেলার মাঠ। এই যে এই জায়গাটা, এই রকম সাইজের একটা জায়গাও কিন্তু প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা ওয়ার্ডে থাকলে সেখানে নিরাপদ একটা পরিবেশ তৈরি করে দিতে পারলে স্কুলের পরে বাচ্চারা গিয়ে সেখানে খেলাধুলা করতে পারে, এটা অত্যন্ত প্রয়োজন আমাদের জন্য। এবং আমাদের এই যে খেলাধুলাটাকে আরও যেভাবে প্রমোট করা হচ্ছে সেটা হলো যে আমাদের যে কারিকুলামটা যে পরিবর্তন করা হবে, সেখানে এই বই পুস্তকের শিক্ষার বাইরেও খেলাধুলা এবং সংস্কৃতির চর্চাটাকে কম্পালসারি করা হবে। শিক্ষার পাশাপাশি এটা সেই পরিবার ঠিক করুক অথবা যে শিক্ষার্থী বাচ্চা তারাই ঠিক করুক, তারা কি খেলাধুলা করতে চায়, কেউ ফুটবল খেলতে চায়, কেউ গিটার বাজাতে চায়, কেউ পিয়ানো বাজাতে চায়, কেউ হয়তো বা অন্য কোনো ব্যাডমিন্টন খেলতে চায়, কিন্তু এটা যে একটা পেশা, ক্রীড়া যে একটা পেশা, সেই জিনিসটা আমরা প্রতিষ্ঠা করতে চাই এই কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে। এই অঞ্চলে আরেকটি বড় সমস্যা, শুধু এই অঞ্চল না, পুরো শহরের বিশাল বড় সমস্যা হলো যানজট। এবং এই যানজটের কারণে আমাদের ঘন্টার পর ঘন্টা আমাদের অপচয় হচ্ছে, আমাদের মানসিকভাবে আমাদেরকে সেটাকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা যখন ঘন্টার পর ঘন্টা বসে থাকি জ্যামে, এটা কিন্তু আমাদের মানুষ হিসেবে আমাদেরকে নানাভাবে নেগেটিভলি আমাদেরকে এটাকে ক্ষতিগ্রস্ত করে। এবং এই বিষয়গুলোকে নিরসন করার জন্য, এবং এই যে অপচয়, ঘন্টার পর ঘন্টা জ্বালানি নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এগুলাকে আমরা খুব
গুরুত্ব সহকারে আগামী দিনে সমাধান করার জন্য আমাদের দল থেকে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রত্যেকটি অঞ্চলে সেই অঞ্চলের যেভাবে স্থাপনা এবং বসতি গড়ে উঠেছে সেটা ডিজাইন অনুযায়ী সেই অঞ্চলের যানজট নিরসনকে আমরা 1 নম্বর অগ্রাধিকার আমি অন্তত দেই, যে আমাদের ঢাকা শহরে এটা সবচেয়ে বড় সমস্যা যানজট। এই যানজটটাকে আমরা নিরসনের জন্য জোরালোভাবে কাজ করে যাব। আমাদের আরেকটা অত্যন্ত বড় সমস্যা হচ্ছে যে বায়ু দূষণ, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা। আপনারা হয়তো অনেকেই জানেন, ইতিমধ্যে অনেকেই না, সবাই জানার কথা যে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তালিকায় 1 অথবা 2। ঢাকা এবং এরপরে থাকে দিল্লি, কোনো সময় দিল্লি 1 নম্বরে, কোনো সময় ঢাকা 1 নম্বরে। এবং এই যে এই বাতাস, এটার মধ্যে কিন্তু পরীক্ষা করে বিভিন্ন ধরনের বিষাক্ত কেমিক্যাল এবং বিষাক্ত ধাতু, ভারী ধাতু বলে এটাকে, ভারী ধাতু পাওয়া গিয়েছে, যেটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে, যার কারণে আমরা এখন ক্যান্সার সহ বিভিন্ন ধরনের জটিল রোগের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। তো এটার সাথে কিন্তু আমাদের আবার স্বাস্থ্যর পরিকল্পনা জড়িত। আমরা চাই যে রোগীর সংখ্যা কমিয়ে নিয়ে আসতে, পরিবেশ উন্নয়নের মাধ্যমে রোগীর সংখ্যা কমিয়ে নিয়ে আসতে, যাতে আমাদের স্বাস্থ্য খাতের উপরে চাপটা কমে এবং যাদের আসলেই স্বাস্থ্য সেবার প্রয়োজন তারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের স্বাস্থ্যটা পায়। এবং প্রত্যেকটা, আমার মনে হয় এটা ওয়ার্ডেও দিবে, কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথা রয়েছে, যে স্বাস্থ্যকর্মীরা প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে আমাদের খাদ্যের অভ্যাস সেটা আমাদের কি সঠিক হচ্ছে কিনা, আমাদের এই পরামর্শগুলো দেয়া, আমাদের হাঁটা চলার অভ্যাস, সেই পরামর্শগুলো দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ইতিমধ্যে ঘোষণা এসেছে, যে সারা দেশব্যাপী ইমাম মুয়াজ্জিনদের পর্যায়ক্রমে ইমাম মুয়াজ্জিনদের সরকারি ব্যবস্থাপনায় একটা মাসিক ভাতা প্রদান করা হবে। আপনারা জানেন যে সারা বাংলাদেশ জুড়ে অনেক মসজিদ রয়েছে, আমাদের ঢাকা শহরেও অনেক মসজিদ রয়েছে, সেখানে চাঁদা তুলে অনেক সময় বেতন দিতে সেটা কষ্ট হয়ে যায়। তো সেটাকে লাঘব করার জন্যে ইমাম মুয়াজ্জিনদেরকে পর্যায়ক্রমে সরকারিভাবে যেমন সম্মানী দেওয়া হবে, ভাতা না, আমি দুঃখিত, শব্দটা হবে সম্মানী দেওয়া হবে, পাশাপাশি অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের উপাসনালয়, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের উপাসনালয়গুলোতেও সেখানে যে প্রধানরা থাকবেন তাদের জন্যে একই রূপে সম্মানীর ব্যবস্থা চালু করা হবে। আমরা বুড়িগঙ্গা নদীকে রক্ষা করতে চাই, বুড়িগঙ্গা নদীর দূষণ কমিয়ে এটাকে একটা পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। এর পাশাপাশি যে কয়েকটি জলাশয় এবং খাল আমাদের এই অঞ্চলে রয়েছে সেগুলোকে পুনর্খননের মাধ্যমে পুনরুজ্জীবিত করা হবে, সেগুলোর দূষণকে কমিয়ে নিয়ে এসে সেখানে যাতে ময়লা নোংরা আবর্জনা না থাকে, সেখানে যাতে সুয়ারেজের লাইন না থাকে। সুয়ারেজের লাইন যাবে সুয়ারেজ ব্যবস্থাপনা, সেটা তো খাল বিল নদীতে ফেলার কথা না, কিন্তু আমাদের দেশে আনফর্চুনেটলি এই জিনিসটা দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে। এটা আমরা কঠোরভাবে রোধ করব এবং আমাদের যেমন ধোলাই খাল রয়েছে, আরও অন্যান্য কয়েকটা খাল রয়েছে, সেগুলোর সুয়ারেজের লাইন আমরা বন্ধ করে সেখানে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চাই। শেষ আরেকটি যেটা বলবো, যে আমাদের বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের শহরটা এখন একদম ধূসর হয়ে গিয়েছে, নোংরা ময়লা আবর্জনা এবং বিষাক্ত হাওয়ায় এখানে বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। এটাকে কমানোর জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি হলো আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং দেশব্যাপী কিন্তু এই কর্মসূচিটা নেওয়া হয়েছে। আরও কয়েকটা কর্মসূচি আছে যেটা আমি বললাম না, যেটা আমাদের অঞ্চল বা শহরের সাথে সংশ্লিষ্ট না, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খনন কর্মসূচি করেছিলেন, দেশব্যাপী সম্ভবত 25,000 কিলোমিটার চিহ্নিত করা হয়েছে যেখানে খাল নতুন করে বাংলাদেশে খনন করা হবে। এর মাধ্যমে জলাবদ্ধতা, এরপরে বন্যা, সেগুলোকে নিরসন করা হবে এবং আমাদের এই দূষণের যে বিষয়টা, সুয়ারেজের লাইনগুলোকে বন্ধ করে আলাদা সুয়ারেজ বর্জ্য ব্যবস্থাপনা করা হবে। সেটা সলিড ওয়েস্ট অর্থাৎ বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনা হোক অথবা সুয়ারেজের লাইনের বর্জ্য হোক, সেগুলোকে আলাদা করে ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পরিশোধিত করে তারপরে পরিষ্কার পানিটা সেটা পরিবেশে ছেড়ে দেওয়া হবে। এই ধরনের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। তো উপস্থিত নেতৃবৃন্দ, আর দীর্ঘ বক্তব্য দিব না, আমরা এখন কিছু সাংগঠনিক কথাবার্তায় চলে যেতে চাই। আপনাদের এই ওয়ার্ডে যে
কয়েকটি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলো পরিচালনা করার জন্যে আমরা প্রত্যেকটি কেন্দ্রে 100 সদস্য বিশিষ্ট কেন্দ্র পরিচালনা কমিটি আমরা তৈরি করব এবং সেইখানে ন্যূনতম 25 থেকে 30% নারীদেরকে রাখতে হবে। ইতিমধ্যেই থানা বিএনপির মাধ্যমে এই ফর্মগুলো এবং ভোটার লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদের মাধ্যমে আরও যারা আজকে উপস্থিত হতে পারেন নাই, আমরা প্রচুর পরিমাণে আমরা নারীদের আরও সামনে এগিয়ে আসতে হবে, নারীদের সামনে আসতে হবে, এটা আমরা দেখতে চাই। কারণ আমাদের দেশের কিন্তু 51 থেকে 52% নারী ভোটাররা রয়েছেন, কিন্তু সেই পরিমাণে নারীদেরকে কিন্তু আমরা অগ্রাধিকার দিতে পারছি না, বা তাদের যে নেতৃত্ব দেওয়ার জন্য অথবা তাদের সেবা পাওয়ার জন্য যে পরিবেশ দরকার সেটা আমরা অনেক সময় দিতে পারছি না। এই বিষয়ে আরেকটু বলি, আরেকটা জিনিস আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ব্যাপকভাবে অবনতি ঘটেছে। আমরা প্রথমেই এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যেতে চাই সেখানে নারী পুরুষ হিন্দু মুসলমান সকল ধর্ম এবং শ্রেণী পেশার মানুষের জন্য যাতে রাস্তাঘাট এবং বাসাবাড়ির চলাফেরার যোগ্য হতে পারে, এবং পার্ক সহ বিভিন্ন সরকারি স্থাপনায় যাতে অবাধে আমাদের জনগণ চলাচল করতে পারে, সেখানে যাতে মাদক সেবীদের কোনো স্থান না দেওয়া হয়, সেখানে যাতে আপনার ওই যে কী বলে বিভিন্ন বখাটে যে যারা রয়েছে তারা যাতে সেখানে দৌরাত্ম্য না করতে পারে, প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা গলিতে যাতে একটা সুন্দর পরিবেশ বজায় রাখে, সেটার জন্য আমরা একেবারে শক্ত কঠোর অবস্থানে যাবো। এদের বিষয়ে কোনো ছাড় দিব না, এবং আমাদের দলের পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমে যে কেউ জড়িত হবে, সেটা মাদক হোক, সেটা অস্ত্র হোক, সেটা চাঁদাবাজি হোক, তাদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে, সেটাকে বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। তো উপস্থিত নেতৃবৃন্দ, আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির পাশাপাশি পোলিং এজেন্ট এবং প্রচারণা টিম, এই 3টি ফর্ম ইতিমধ্যে দেওয়া হয়েছে। আপনাদের এখানে উপস্থিত থানা নেতৃবৃন্দ রয়েছেন, আমি এখানে উপস্থিত নারী সদস্যরা এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের ওয়ার্ড পর্যায়ে ইউনিট পর্যায়ে যারা রয়েছেন তাদেরকে বলবো আপনাদের সংশ্লিষ্ট কেন্দ্র পরিচালনা কমিটি, পোলিং এজেন্ট এবং প্রচারণা টিমে যুক্ত হওয়ার জন্য আপনারা বেশি বেশি করে বেশি বেশি করে সদস্যদের নাম আপনারা দিবেন। আমরা তাদেরকে এর মধ্যেই প্রশিক্ষণ দিয়ে আমাদের আগামী নির্বাচনটা পরিচালনা করার জন্য উপযোগী করে তুলব। এই পর্যায়ে আর বক্তব্য না দিয়ে আপনাদের দোয়া চেয়ে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করে বিদায় নিচ্ছি। আগামীকাল আমার পক্ষ থেকে আমাদের নেত্রীর জন্য একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এটা সরকারি কবি নজরুল কলেজ মাঠে বাদ আসর অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।